শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ। বৈরী আবহাওয়ায় অনুপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সংসদে শিক্ষামন্ত্রী। যতক্ষণ না পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে আমাদের এক দফা দাবি থাকবে। আমাদের তো সাধারণ মানুষ আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছে। সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক নিলেন প্রধানমন্ত্রী। শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ মানবিকতা তৈরিতে শিক্ষকদের সহায়তা কামনা। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। বন্যা কবলিত কয়েক জেলায় ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষক। এখন নতুন ভাবে যদি বীজ পালায়, এই বীজ কই পাই কই? মাছ, সবজি বাগান, ধান সবকিছু তো একবার চলে গেছে। নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। সাংসারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কলহের জের। মেহেরপুরের গাগড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা সেবা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। আমাদের খাবারের উপরে বালি সিমেন্ট ধরে ধরে পড়তে ভয়ভীতি লাগে যে বিল্ডিংটা কখন না জানি বসে পড়বে। আমরা তো রুগী আছে, তার চেয়ে বড় রুগী আছে আমাদের খবর। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। পরীক্ষার পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। এই ভোগান্তির কারণে অনেকের অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, এই রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার না। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছে, আমরা ভোগান্তিতে পড়ে গেছি। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংসদে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন।
তিনি জানান, পদার্থবিজ্ঞানে 6 ও 7 নম্বর প্রশ্ন ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মন্ত্রী জানান, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডে স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ গড়তে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসেবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একটি প্রাথমিক বিদ্যালয় কেমন হওয়া উচিত, কতটা শিক্ষার্থী বান্ধব হবে বিদ্যালয়ের আঙ্গিনা, কংক্রিটের স্থাপনা ছাপিয়ে সবুজ বিদ্যালয়ের চিত্র প্রদর্শনী তুলে ধরেন দেশের 60 জেলার শিক্ষার্থীরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, সংকট আর সমাধানের পন্থ জেনে রাখেন তিনি। খুলনা বিভাগের উচ্ছ্বাস সেন স্বপ্ন। পরে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষক, সহকারী শিক্ষকদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় সামাজিক মূল্যবোধ তৈরি করতে শিক্ষকদের সহযোগিতা চান। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন তারেক রহমান। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে এক বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানায়, এসব এলাকায় নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়েছে হাজারো কৃষক ও মৎস্যচাষীর স্বপ্ন। ধীরে ধীরে নামছে পানি আর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ধার দেনা করে আবাদ করা কয়েক হাজার হেক্টর জমির ফসল
পানিতে ডুবে নষ্ট হয়েছে। ভেসে গেছে পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের দেওয়া হবে সরকারি সহায়তা। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষক সুবিমল সিংহ 12 বিঘা জমির জন্য আমনের বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যায় সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়েছে। 15 ফুট আলি ফালাইছিলাম, এই আলি তো সব নষ্ট হয়ে গেছে গিয়া। এই আলি দিয়া তো রোয়া আর সম্ভব না। এখন নতুন ভাবে যদি বীজ ফালায়, এই বীজ কই পাই কই। একই পরিণতি জেলার হাজারো কৃষকের। বৃষ্টি ও বানের জলে ডুবেছে জমি, নষ্ট হয়ে গেছে অন্তত 500 হেক্টর জমির ফসল, সেই সাথে ভেসে গেছে পুকুরের মাছ। ধানগুলা নষ্ট হয়েছে, এরপরে আবার বীজ দানও পচিয়া এই অবস্থা। আমরা তো বন্যা পুরাপুরি খেতিব, আমরা আলি উলি নাই, বরু ফেলা নিল, বরু ক্ষেত আমরা একটা লস বলাইলো। 4 কেয়ার ক্ষেত করছিলাম, বন্যা একবারে ডুবাইয়া একবারে নষ্ট করে দিয়েছে আমরা। হবিগঞ্জেও খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়েছে বহু চাষির। একদিকে হারিয়েছেন কষ্টের ফসল, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। এমন অবস্থায় দিশেহারা চাষিরা। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। আমাদের লাউ বিছা গেছে, কুমড়া বিছা গেছে, বেগুন বিছা গেছে, কইশাক বিছা গেছে, আমাদের ধান গেছে। আমরা এলাকার জেলার মাছ, সবজি বাগান, ধান সব কিছু তো একবার তুলে গেছে, অনেকের ঘর বাড়ি পড়ছে। আমার 2 বিছা কইশাক আছে, 2 বিছা কইশাক নিছি গা। আমার চলা খুবই অসুবিধা, চলতাম না। শুধু কৃষকই নন, মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলার প্রায় 1,500 পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা ভেসে গেছে বন্যায়। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখান রাত্রে ওটা 2টার সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। 1.5 জায়গা রয়েছিলাম ভাই, খুব রেনি হইয়া কিস্তি মিস্তি তুললে গরিব মানুষ রাস্তা কাজ করি যা আছে এটা সব পড়ছে, এটা শিখা এটা আর ঠিকবে না। আমরা কীভাবে চলবো বা চলি এ খাল্লাইছানে আর কেউ জানে না। টানা বৃষ্টি থামলেও ভোলায় এখনও বহু কৃষকের জমি তলে রয়েছে পানিতে। অথই জলে ডুবে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির আবাদ। এই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন জানেন না কৃষকরা। এটার মধ্যে আমি 70 কেজি ধান বানিয়েছি, এই ফেলায় 8 দিনের বৃষ্টি আমার ধানটা পচে গেছে। আজ 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পানি খেতে, এই পানি কোনো দিকেও যায়ও না, হরও না, কিন্তু জ্বালাড়ি আমার পচে যাইতে আছে। এখন আমরা যে সামনে দিতে কি করবো, আমার কোনো বিকল্প পথ নেই। আমি অনেক টাকা ধার দেনা করে জ্বালা চান্দি বানিয়েছি, হ্যাঁ। এখন আমার জ্বালা টানা 1 সপ্তাহ বৃষ্টিতে আমার জ্বালা সব নষ্ট গেছে। আমাকে জ্বালা খেতে একাডু পানি, বিল খাল সব তলে রয়েছে, ফুকুর টুকুর সব তলে রয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হচ্ছে, এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রণোদনা বরাদ্দ পাওয়া মাত্রই বিতরণ করা হবে চাষিদের মাঝে। বৃষ্টিটা কমলে পর আমরা সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সরেজমিনে ক্ষেতের অবস্থা দেখে আমরা ক্ষয়ক্ষতিটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, তারা সেই অনুপাতে হয়তো কোনো ব্যবস্থা নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হয়তো কোনো প্রণোদনার প্যাকেজ হয়তো আসতে পারে। বৃষ্টি ও বন্যায় ভোলা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্রায় 2,500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগমকে এখনও ধরতে পারেনি পুলিশ, তবে আটক করা হয়েছে তার স্বামী ও বাবাকে। 2 মাসের শিশুর উপর নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সমাজসেবা কর্মকর্তা। নরসিংদীর ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দিনভর আলোচনা সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় 2 মাসের এক শিশুর উপর নির্যাতন চালাচ্ছেন তারই আপন চাচি। সোমবার সদর উপজেলার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুর মা জানান, ভুক্তভোগী শিশুটি প্রায় অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে মায়ের সন্দেহ হয় তার অনুপস্থিতিতে কেউ শিশুটিকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতেই গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান মা সাইবা বেগম। রাগে একটু আমাদের 2 ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে একটু করছিল হয়তো। একটা 5 বছরের বাচ্চা আছে, বাচ্চা অনেক সময় ওরে আমার শাশুড়ি তখন বাড়ি ছিল না, তো বাচ্চা অনেক সময় আসে, ও তো ছোট বাচ্চা বুঝে না, তো আমি জাস্ট রাইখা গেছি যাতে ওর আমি দেখতে পাই যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়।
পরে ভিডিওতে দেখা যায় শিশুটির আপন চাচি লতা বেগম ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা মুচড়ে দেন। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। পায়ের মধ্যে একটা সিট দিয়েছে, তেমন কোনো ক্ষতি হয় নাই, স্বাভাবিক পারিবারিকভাবে আমরা বোকা জায়গা পুরো একটা মীমাংসা দুষ্টামি করে আমাদের পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, আমাদের সংসার ভাঙার জন্য হয়তো কেউ এই কাজটা করছে। ভিডিও ভাইরাল হলেই গতরাতে পালিয়ে যায় মূল অভিযুক্ত লতা বেগম। তবে লতার স্বামী ও বাবাকে আটকের পর থানায় নেয় পুলিশ। পরিবার রাজি না হওয়ায় 3 জনের বিরুদ্ধে মামলা করেন সমাজসেবা কর্মকর্তা। আঘাত যে করছে এটা তো প্রমাণিত, সবাই দেখছে। আর হলো ওই এরা যে মোবাইলে যে কন্ট্যাক্টটা ধারণ করছিল এটাকে ডিলিট করে দিচ্ছে, এটা ধামাচাপা হচ্ছে, তথ্য গোপন করার চেষ্টা করছে। এই চার্জের ভিত্তিতে ওই লতার হাজব্যান্ড এবং লতার বাবা এই দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করি। ঘটনার পর শিশুটিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ভাগ্যক্রমে পা না ভাঙলেও খানিকটা আঘাত পেয়েছে শিশুটি। পরীক্ষা নিরীক্ষা করেছি আমরা, বোর্ড বসায় তারপরে এটার জন্য আমরা একটা ফাইনাল ডিসিশন দেব। তবে সময় কি কারণে চিৎকার করেছে বা সেই সময় পায়ে কিছু অবশ্যই ব্যথা পেয়েছে। পরিবার ও স্বজনরা জানায় ভুক্তভোগী শিশুটির মা সাইবার সাথে চাচি লতা বেগমের সাংসারিক বিষয় নিয়ে পূর্ববিরোধ রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। চাঁদপুরের শহরাস্তে উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিগান আক্তার মেম বাত্তালা গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী। রনি চাকরি সূত্রে ঢাকায় থাকেন। তার ভাইয়ের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, গতরাতে মুখে কাপড় বাঁধা 2 ব্যক্তি ঘরে ঢুকে তাকে ও তার শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে। মালামাল লুট করার সময় বাধা দিলে হাতুড়ি দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করা হয়। পরে আরেক কক্ষে নিয়ে গৃহবধূ মিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। বিষয়টি টের পেয়ে মসজিদে মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয় স্থানীয়রা। এ সময় সটকে পড়ে ডাকাতরা। এ ঘটনায় সুমাইয়া আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন আর রক্ষণাবেক্ষণে কাজ করে এলজিইডি। সাতক্ষীরায় এলজিইডির আওতায় রয়েছে ৯,২৯৪ কিলোমিটার সড়ক। এর মধ্যে পাকা ২,২৭৫ কিলোমিটার, ইটের সলিং ১,২৩০ এবং কাঁচা সড়ক প্রায় ৬,০০০ কিলোমিটার। সড়ক নিয়ে কোথাও সন্তুষ্টি, কোথাও ভোগান্তিতে মানুষ। দপ্তরটি বলছে ভোগান্তি লাঘবে চলছে কাজ। সাতক্ষীরা সদরের কদমতলা থেকে বৈকারি সড়কের দূরত্ব ১৭ কিলোমিটার। ৫ বছর ভোগান্তির পর এই সড়কের সাতানি বাজার থেকে সিকড়ি পর্যন্ত দুর্ভোগ কেটেছে। এলজিইডির তৎপরতায় কাজ নিয়ে সন্তুষ্ট চলাচলকারীরা। রাস্তা খুঁড়ি পিস খুঁড়ি উল্টো খালি ছিল, অনেক দুর্ভোগ ছিল। রাস্তাটা দ্রুত হয়ে গেছে, মানুষের চলাফেরা ভালো হচ্ছে। তবে সিকড়ি থেকে জেলার সীমান্ত এলাকা পর্যন্ত 5 কিলোমিটার ভাঙা সড়কেরও সংস্কার চান এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেতে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হয়, গাড়ির বিভিন্ন রকম পাশপাতি ভেঙে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হই বেশি। জেলায় বিভিন্ন স্থানে 100 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত। গেল অর্ধ যুগে উন্নয়ন কাজের সংখ্যা 312টি, এর মধ্যে শেষ হয়েছে 179টি। চলমান 133টি কাজে রয়েছে নানা প্রতিবন্ধকতা, জনবল সংকট, বলছেন জেলার নির্বাহী প্রকৌশলী। আমরা যে এস্টিমেটগুলো করি এখানে লোকালি অ্যাভেলেবেল যে স্যান্ড সেটাকে অন্তর্ভুক্ত করি। যদি লোকালি অ্যাভেলেবেল স্যান্ড অন্তর্ভুক্ত না করে বাইরের বালি দিই তাহলে আমাদের এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়, আমাদের প্যাকেজের কস্টিং অনেক বেড়ে যায়, যেন লোকালি অ্যাভেলেবেল স্যান্ড দিয়ে করি, কিন্তু এটা আমাদের অনেক সংকট। এদিকে কুশখালী ইউনিয়ন পরিষদ থেকে মৃগীডাঙ্গা বাজার সড়কে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হলেও সত্যতা মেলেনি। আপনার বাইরে যদি পাশে থাকে আপনার ভালো হবে না, রাস্তাটা ভালো, আপনি বাইকে করে আসেন, আপনার ভালো না, এটাই তো চাই, আপনিও চান, আমিও চান, ওনারাও চাই। তো আমরা সবাই যখন একই জিনিস চাই তাহলে ভুল বোঝাবুঝি হবে কেন? একটু ঠান্ডা মাথায় করতে হবে। রাস্তা যখন তৈরি হয় শুরুতে মালটা হট মিক্সটা অবশ্যই এটা উঠে যাবে, আর যখন উঠে যাবে তখনই বুঝবো যে এটাতে সাফিসিয়েন্ট বিটুমিন কন্টেন্ট আছে। এতে এটা প্রপারলি হার্ড হওয়ার জন্য ন্যূনতম সময় তো অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ এটা উঠবে, এটাই স্বাভাবিক। জেলার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করেন নির্বাহী প্রকৌশলী। জানান, কাজের মান নিয়ে আপোষের সুযোগ নেই, অনিয়ম পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
রাস্তার কাজ চলমান অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো অনিয়ম বা নিম্নমানের কাজের অভিযোগ ওঠে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিই। কোনো নিম্নমানের কাজ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। উন্নয়ন প্রকল্পে ঠিকাদারের লভ্যাংশ রেখেই ব্যয় নির্ধারণ করে সরকার। প্রশ্ন ছিল এরপরও সঠিক সময়ে কাজ বাস্তবায়নে বাধা কোথায়? ওয়ার্ক অর্ডার হয়ে আমরা বাস্তবে কাজ ধরতে ধরতে অনেক সময় মালামালের দাম বেড়ে যাচ্ছে। অতিরিক্ত যখন মালামালের দাম বাড়ছে, অতিরিক্ত টাকা দাম দিয়ে আমাদের একটা কাজ শেষ করতে কঠিন হয়ে যায়। সাতক্ষীরা জেলা উপকূলীয় অঞ্চল, এখানে আমাদের বন্যা এবং স্থানীয় কিছু সমস্যা আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ কাজ বাস্তবায়ন করার জন্য। সেগুলো আমাদেরকে উত্তরণ করতে গেলে আমাদের সময় কিছুটা কালক্ষেপণ হয়। 2026-27 অর্থ বছরে সাতক্ষীরায় এলজিইডির উন্নয়ন কাজ হবে 300 কোটি টাকার বেশি। দপ্তরটি বলছে অতীতের যে কোনো সময়ের চেয়ে সাতক্ষীরা এলজিইডি এখন গতিশীল। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে চিকিৎসা সেবা। ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা, আর সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এটি মেহেরপুরের 31 শয্যা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ঝুঁকিপূর্ণ হয় প্রায় এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু শয্যা সংকট আর রোগীর চাপ নিয়ে সেই ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। নওপাড়ার ইব্রাহিম জোয়াদ্দার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। মহিষখোলা গ্রামের মনিরুল ইসলাম টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে তাদের। প্রতিদিন আসছে অসংখ্য রোগীও। আমাদের খাবারের উপরে বালি সিমেন্ট ধরে পড়তে, এই বিল্ডিংটা মেরামত কাজ বা নতুন যাই হোক সরকার যেভাবে তাড়াতাড়ি করলে ভালো হয়। 4 দিন ভর্তি আসছে, 4 দিন আইসি আমার চোখে পড়েছে আমার ব্যক্তিগত নিজের ঘর যদি হইতো তাহলে বা আমি দেখি তো আমি ওই ঘর ছেড়ে পালাতাম। ভবনের ছাদও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তরা। বিভিন্ন স্থানে বড় রড বেরিয়ে আসায় আতঙ্কে থাকেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি বিবেচনায় 2013 সালে মৌখিকভাবে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে রোগীর চাপ সামাল দিতে ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের তো ভবনটাই বেশি রোগী হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো রোগী আছে, তাতে বড় রোগী আছে আমাদের ভবনের চারদিক খসে পড়ছে, কারেন্টের তারগুলো ধরছে, ঠিক মতোই আসে না। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসতেছি প্রতিনিয়ত, যেখানে আমাদের ভয় ভীতি লাগে যে বিল্ডিংটা কখন না জানি ধসে পড়বে বা উপরের ছাদ ভেঙে দেখা যাচ্ছে পড়ে, যা জীবনের ঝুঁকি। হয়তো বা এতে কোনো প্রাণহানিও ঘটতে পারে। পরিত্যক্ত ঘটনার পরেও বিল্ডিংটা এখনও ব্যবহৃত হচ্ছে টিকাদানের ক্ষেত্রে এবং ডায়রিয়া ওয়ার্ড হিসাবে, কখনো ডেঙ্গু, কখনো করোনা, মানে যখন যেটা সরকারি হয় তখন ব্যবহার হয়। তাহলে পরিত্যক্ত ভবনে যখন চিকিৎসা নিতে আসে তাহলে রোগী তো মারাত্মক ঝুঁকি থাকে, মানে ঝুঁকির ওপর ঝুঁকি। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি এরই মধ্যেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুটা মেরামত করে চালানো হচ্ছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে এমপি ছিল ওনার সাথে কথা বলছি, ওনাকেও জানাইছি, উনিও ডিও লেটার দিয়েছেন। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। মূলত এই কাজটা করেছে আমাদের হেলথের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইসিডি তারা করে, তাদের সাথে এই করছে। গতকালকে ওদের একজন সদস্যও আসছিলেন, উপপ্রকৌশলী, তার সাথেও এটা নিয়ে কথা হয়েছে। এইসিডি যেটা বলছে যতদিন না হচ্ছে আমরা এটা পুনরায় মেরামত করব। 1963 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2006 সালে 50 শয্যায় উন্নীত হয়। বর্তমানে প্রায় 4 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এই প্রতিষ্ঠানটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর গুলি ছোড়ার ঘটনা প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। গতরাতে নগরীর জাতিসংঘ পার্ক সংলগ্ন এলাকায় বসে গল্প করছিলেন এসএটিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রফিউল ইসলাম টুটুল সহ কয়েকজন সাংবাদিক। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চেয়ারে লাগে।
24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরে দারুণভাবে উপেক্ষিত হচ্ছে জুলাই স্মৃতি। এখনও প্রাক্কলন পর্যায়ে ঝুলে আছে আবু সাইদ স্মৃতি মনুমেন্ট স্থাপনের কাজ। ফলক উন্মোচনের 1 বছরেও পূর্ণতা পায়নি 36 জুলাই চত্বর। শহীদ 4 জনের মেমোরি স্ট্রিটে গড়ে উঠেছে ময়লার ভাগাড়, দোকানপাট। 24-এর 19 জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় এপিসি দিয়ে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহীদ হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, ফল বিক্রেতা মেরাজুল ইসলাম এবং স্বর্ণশিল্পী মুসলিম উদ্দিন মিলন। তাদের স্মরণে গত বছর রাজা রামমোহন ক্লাবের পাশে 4টি স্ট্রিট মেমোরি স্থাপন করা হলেও সেগুলোর বেহাল দশা। এরই মধ্যে স্ট্রিট থেকে হারিয়ে গেছে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের নাম ও পরিচিতি। গড়ে উঠেছে ময়লার ভাগাড়, খাবার ও ফলমূলের দোকান। এখানে মেমোরিয়াল স্ট্রিট এখানে দাঁড়ায় আছে, কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সামনে ডাস্টবিন, পেছনে ডাস্টবিন, দোকান। এখানে করার দরকার করে রেখেছে, কিন্তু এটা কোনো সংস্কার বা এটা কোনো রক্ষণাবেক্ষণ এরকম কোনো কিছু নেই। জুলাই আন্দোলনের আর এক হটস্পট পাবলিক লাইব্রেরির মাঠের সম্মুখ ভাগ। গেল বছর এখানেই লক্ষ্মী হলের মেয়াদোত্তীর্ণ ভবন ভেঙে স্থাপন করা হয় 36 জুলাই স্মৃতি স্তম্ভ। দখল দূষণে সেটিও এখন নিশ্চিহ্ন হবার পথে। জুলাইকে ধারণ করা বা জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যে স্মৃতি রাখা প্রয়োজন, এই স্মৃতিগুলো সংরক্ষণে তারা একদমই উদাসীন। এই জায়গায় কোনো কাজ হয়নি, আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো দখল হয়ে গেছে। অ্যাজ জুলাই যোদ্ধা হিসেবে এটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক। অথচ এই জুলাই চত্বরে একটি দৃষ্টিনন্দন নকশা ও 45 লাখ টাকা বাজেট প্রণয়ন করে গণপূর্ত বিভাগ। জায়গাটার মালিক কিন্তু সরকার। জায়গাটা বেদখল হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা আছে। কিছু অস্থায়ী দোকানপাট সেখানে বসে, আমরা প্রশাসনকে বললে সরিয়ে দেই। এই অবস্থায় আমরা মন্ত্রণালয়ে আপাতত শক্ত কাটা তারের বেড়া দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে দেওয়ার জন্য একটা চিঠি দিয়েছি। আমরা একটু ওয়েট করছি যে আদালতের রায়টা আসা পর্যন্ত, এবং আমরা জেলা পরিষদের সাথেও আমাদের আলোচনা অব্যাহত রয়েছে, যাতে মানে জুলাইয়ের যে বিষয়টা আছে সেটাকে মাথায় রেখেই, এই চেতনা সমুন্নত রেখে এবং যথাযোগ্য মর্যাদায় যাতে আমরা এই স্মৃতিস্তম্ভটা সংরক্ষণ করতে পারি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে শহীদ আবু সাইদের এই আইকনিক জীবন দেয়া জুলাই বিপ্লবের সফলতাকে ত্বরান্বিত করেছে। পরে গত বছর পার্কের মোড়কে আবু সাইদ চত্বর ঘোষণা দিয়ে সেখানে স্মৃতিস্তম্ভ তৈরির ফলক উন্মোচন করে তৎকালীন সরকার। শহীদ আবু সাইদকে নিয়ে এই উদাসীনতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসলে যে ক্ষোভের তৈরি হয়েছে, সেই ক্ষোভ আসলে আমরা চাই যে এটি বাস্তবায়ন না হলে এই ক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। সংস্কার হওয়া উচিত ছিল, কিন্তু কেন যে হচ্ছে না, এখন যারা করছে তাদেরও তো একটু চিন্তা ভাবনা করা উচিত। 1 বছর পরেও স্মৃতিস্তম্ভটি আছে প্রাক্কলন পর্যায়ে। গণপূর্ত বিভাগ আইকনিক নকশা এবং 7.5 কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে। বিষয়টি এখনো প্ল্যানিং পর্যায়ে আছে। এটার একটা ডিপিপি হবে, ডিপিপি হওয়ার পর ডিপিপি অনুমোদন হয়ে আমাদের কাছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্ল্যানিং পর্যায়ে 1 বছর সময় লাগতে পারে আর কি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।